হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 8। আজ আমি তোমাদের আবার টেলস অফ চাইল্ডহুড গল্পটা নিয়ে চলে এসেছি। টেলস অফ চাইল্ডহুড আমরা আগের দিন ইউনিট 1 এবং ইউনিট 2 পড়েছিলাম। আজ আমরা ইউনিট 3টা পড়ব। চলো আজকে আবার আগের দিনের টেলস অফ চাইল্ডহুড যা পড়েছি সেটা একটু আমরা মনে করে নেওয়ার চেষ্টা করি। টেলস অফ চাইল্ডহুড কার লেখা? রোয়াল্ড ডালের লেখা। এটি রোয়াল্ড ডালের লেখা, তার অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে। টেলস অফ চাইল্ডহুড বয় দ্য টেলস অফ চাইল্ডহুড, এই অটোবায়োগ্রাফি মানে তার আত্মজীবনী, তিনি তার নিজের জীবন কাহিনী লিখেছেন, তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। সেখান থেকে নেওয়া হয়েছে এই গল্পটা। এই অংশটা আমাদের এই অংশটা, পাঠ্য অংশটা তার সেই অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে। তো আমরা ইউনিট 1 আর ইউনিট 2-তে কী দেখেছি? যে রোয়াল্ড ডাল একজন বেশ সমৃদ্ধশালী জাহাজের ব্যাপারীর সন্তান ছিলেন। তার বাবা সাউথ ওয়েলসের কার্ডিফে একটি বড় জাহাজ ব্যবসার খামার তৈরি করেছিলেন এবং তার মা সোফি ম্যাকডেলানের সঙ্গে তার বিয়ে হয়েছিল তাদের পরিচয়ের কিছুদিনের মধ্যে। তাদের পরিচয় হয়েছিল 1911 খ্রিস্টাব্দে এবং তারপরে 1918 সালে যখন ন্যারেটরের বয়স মাত্র 2 বছর, তারা তখন র্যাডির গ্রামের পাশে একটা বেশ সুন্দর লন আর চাতাল দেয়া পল্লী অট্টালিকায় চলে গেলেন। সেখানে তাদের বেশ সমৃদ্ধশালী অবস্থা ছিল, ভালো প্রাসাদ, খামারে মানে গরু, শূকর এবং মুরগি ছিল, সব ধরনের চাকর বাকর ছিল সেই বাড়িতে। হঠাৎই 1920 সালে রোয়াল্ড ডালের বড় দিদি, তার থেকে বয়সে বড় এল্ডার সিস্টার অ্যাস্ট্রি, অ্যাপেন্ডিসাইটিসে মারা গেলেন এবং তার বাবা তার দিদিকে ভীষণ ভালোবাসতেন। তাই এই যে মৃত্যু, এই হঠাৎ মৃত্যু তাকে বাকশক্তিহীন করে দিল এবং উইদিন 1 মান্থ মানে 1 মাসের মধ্যে রোয়াল্ড ডালের বাবা, তিনিও নিউমোনিয়া আক্রান্ত হলেন এবং মারা যান এবং তার মা তাই কিছু সপ্তাহের ব্যবধানেই স্বামী এবং মেয়েকে হারিয়ে ফেললেন এবং তার কাঁধে অত্যন্ত দায়িত্ব এসে পড়লো। এর মতো অবস্থায় তারা কি করলো? সকলে মিলে ল্যান্ডাফের কামারল্যান্ড লজ নামে একটা ছোট্ট বাড়িতে চলে গেলেন। সেখানেই তার প্রথম স্কুল, ন্যারেটরের প্রথম স্কুল হচ্ছে সেখানে, ল্যান্ডাফের কাম্বারল্যান্ড লজের যে ছোট বাড়ি সেখানে। আচ্ছা, এবার আমরা জানবো সেই পরের অংশটা, সেই স্কুলে কি হয়েছিল না হয়েছিল, এখানে তার ন্যারেটর বর্ণনা করেছেন। দেখো, দ্য স্কুল ওয়াজ এ কিন্ডারগার্টেন রান বাই 2 sisters, মিসেস কলফিল্ড অ্যান্ড মিস টাকার, অ্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য এলম ট্রি হাউস। বলছে স্কুলটা, দ্য স্কুলটা ছিল এ কিন্ডারগার্টেন, কি স্কুল? কিন্ডারগার্টেন রান বাই 2 sisters, দুজন বোন এই স্কুলটা চালাতো। তারা কারা? মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার। অ্যান্ড ইট ওয়াজ কল্ড, আর এটাকে বলা হতো এলম ট্রি হাউস। তাহলে স্কুল বাড়িটার নাম মানে স্কুলের নাম কি ছিল? এলম ট্রি হাউস। এরকম আসতে পারে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ন্যারেটরস ফার্স্ট স্কুল? দ্য নেম অফ দ্য ন্যারেটরস ফার্স্ট স্কুল ওয়াজ এলম ট্রি হাউস। আবার এরকমও বলতে পারি, হু আর দ্য ওনার অফ দ্য স্কুল? ওনার মানে মালিক, OWNER। হু আর দ্য ওনার অফ দ্য স্কুল? স্কুলের মালিক কারা ছিল? তাহলে 2 sisters, কমা দিয়ে মিসেস করফিল্ড অ্যান্ড মিস টাকার ওয়ার দ্য ওনার্স অফ দ্য স্কুল, তারা ছিল স্কুলের মালিক, এভাবে বলা যেতে পারে। It is astonishing how little one remembers about one's life before the age of 7 or 8. It is astonishing. Astonishing মানে কি? সারপ্রাইজিং। এটা অবাক করে দেওয়ার মতো বিষয়, এটা অদ্ভুত আর কি। হাউ কিভাবে? লিটল ওয়ান্স মানে বাচ্চারা, লিটল ওয়ান বাচ্চারা, রিমেম্বার্স মানে মনে রাখে। কিভাবে একজন বাচ্চা মনে রাখে? অ্যাবাউট ওয়ান্স লাইফ, তার জীবন সম্পর্কে, বিফোর দ্য এজ অফ 7 or 8 মানে 7 বা 8 বছর বয়সের আগের কথা সে কি করে মনে রাখে? এটা বিস্ময়কর ব্যাপার, এটা একটা অবাক ব্যাপার যে 7 বা 8 বছর বয়সের আগের একটা জীবনের কথা মানে কারোর মনে থাকে কিভাবে। আই ক্যান টেল ইউ all sorts of things that happened to me from 8 onwards, but only very few before that. I can tell you, আমি পারি, টেল ইউ মানে তোমায় বলতে, আমি তোমায় বলতে পারি, দ্য সর্টস অফ থিংস দ্যাট হ্যাপেন্ড, সেই সমস্ত জিনিসের কথা, নানা ধরনের,
অল সর্টস অফ থিংস, সব ধরনের জিনিসের কথা, দ্যাট হ্যাপেন্ড, যেটা ঘটেছিল, টু মি, আমার সঙ্গে, ফ্রম 8 অনওয়ার্ডস, 8 অনওয়ার্ডস মানে 8 বছরের পরে, মানে 8 বছর বয়সের পর থেকে আমার সঙ্গে কী কী ঘটছে আমি সেটা তোমাকে বলতে পারি। বাট অনলি ভেরি ফিউ, কিন্তু খুবই অল্প, বিফোর দ্যাট, তার আগের মানে 8 বছরের আগের কিছু অল্প কিছু ঘটনাই আমি তোমায় বলতে পারবো। তাহলে লেখক বলছেন, লেখকের কাছে লেখকের কথা অনুযায়ী 7-8 বছরের আগের সব ঘটনা একজন বাচ্চার মনে থাকতে পারে না, তাই তিনি বলছেন আমি তোমাদেরকে আমার 8 বছরের পর কি কি ঘটনা আমার জীবনে ঘটেছিল সেগুলো ভালোভাবে বলতে পারবো, কিন্তু 8 বছরের আগের খুব কম কথাই আমি তোমাদের বলতে পারবো। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, আফটার হুইচ এজ ক্যান এ চাইল্ড রিমেম্বার ইভেন্টস ফ্রম ওয়ান্স লাইফ? তাহলে কোশ্চেনটা আমি আরেকবার বলছি, এরকম হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর মানে ন্যারেটরের মত অনুযায়ী, আফটার হুইচ এজ মানে কোন বয়সের পরে, ক্যান এ চাইল্ড রিমেম্বার একজন শিশু মনে করতে পারে, ইভেন্টস ফ্রম ওয়ান্স লাইফ তার জীবনের ঘটনাগুলি। তাহলে এরকম, তাহলে তখন কি দেবে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, ন্যারেটরের কথা অনুযায়ী আফটার দ্য এজ অফ 7 or 8, তাহলে ওয়ান ক্যান রিমেম্বার বা এ চাইল্ড ক্যান রিমেম্বার, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর এ চাইল্ড ক্যান রিমেম্বার একজন শিশু মনে রাখতে পারে, ইভেন্টস ফ্রম হিজ লাইফ তার জীবনের ঘটনাবলী, আফটার 7 or 8 years old মানে 7 আর 8 বছর বয়সের পর থেকে সে তার জীবনের কাহিনী মনে রাখতে পারে, এটাই লেখক মনে করতেন। আই ওয়েন্ট for a whole year to Elm Tree House, but I cannot even remember what my classroom looked like. I went, আমি গিয়েছিলাম, for a whole year মানে সারা বছর ধরে, একটা গোটা বছর গিয়েছিলাম, টু এলম ট্রি হাউস, তাতে এলম ট্রি হাউসে তিনি 1 বছর পড়েছিলেন, আমি একটা গোটা বছরের জন্য এলম ট্রি হাউসে গিয়েছিলাম মানে এলম ট্রি হাউসে পড়াশোনা করেছিলাম, বাট কিন্তু আই ক্যান নট আমি পারি না, ইভেন এমনকি রিমেম্বার এমনকি এটাও মনে করতে পারি না, কি না, হোয়াট মাই ক্লাসরুম লুক লাইক মানে কিসের মতো, আমার ক্লাসরুমটা কিসের মতো দেখতে ছিল। তাহলে বলছে যে আমি 1 বছর, সারা বছরটা, একটা গোটা বছর আমি এলম ট্রি হাউসে পড়াশোনা করতে গিয়েছিলাম, কিন্তু আমি মনে করতে পারি না যে আমার ক্লাসরুম বা আমার শ্রেণীকক্ষটা কেমন দেখতে ছিল। Nor can I picture the faces of Mrs. Caulfield or Miss Tucker, although I am sure they were sweet and smiling. বলছে আই নর আই ক্যান পিকচার, এমনকি আমি এটাও মনে করতে পারি না, এখানে পিকচার মানে মনে মনে ছবি আঁকা, এমনকি আমি এটাও মনে করতে পারি না, দ্য ফেসেস মুখগুলো, অফ মিসেস কলফিল্ড আর মিস টাকার, মিসেস কলফিল্ড বা মিস টাকারের মুখগুলোও আমি মনে করতে পারি না। তাহলে সে এতটাই ছোট ছিল যে সে তখন তার মেমোরিতে নেই যে ওই টিচার দুজনের নাম তার মনে আছে, অথচ তাদের মুখটা কেমন ছিল হি ক্যান নট রিমেম্বার, সে সেটা মনে করতে পারছে না, বিকজ হি ওয়াজ টু চাইল্ড টু দেন, সে তখন এতটাই ছোট ছিল। অলদো আই অ্যাম শিওর দে ওয়ার সুইট অ্যান্ড স্মাইলিং, অলদো যদিও, আই অ্যাম শিওর আমি নিশ্চিত, দে ওয়ার তারা ছিল, সুইট অ্যান্ড স্মাইলিং মানে তারা ছিল মিষ্টি, এবং স্মাইলিং মানে হাসি খুশি, মিষ্টি আর হাসি খুশি স্বভাবের ছিল, এটা তার মনে আছে, কিন্তু তাদের মুখগুলো সে মনে করতে পারছে না। আই ডু হ্যাভ এ ব্লাড মেমোরি of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelaces, but that is all that comes back to me at this distance of the school itself. I do have a blood memory, আমার আছে ব্লাড মেমোরি মানে কি, অস্পষ্ট বা আবছা, মেমোরি মানে স্মৃতি, আমার একটা আবছা স্মৃতি আছে বা অস্পষ্ট স্মৃতি আছে, কি স্মৃতি, কোনটা তিনি মনে করতে পারেন, অফ সিটিং অন দ্য স্টেয়ার্স মানে স্টেয়ার্স মানে সিঁড়িতে বসছে, অ্যান্ড ট্রাইং চেষ্টা করছে, ওভার অ্যান্ড ওভার এগেন মানে বারবার তিনি চেষ্টা করছেন কি করতে, টু টাই মানে বাঁধা, ওয়ান অফ মাই শুলাসেস মানে আমার এক পাটি জুতোর ফিতে বাঁধার চেষ্টা করছি, বাট কিন্তু দ্যাট ইজ অল ওটাই সব, দ্যাট কামস ব্যাক টু মি যেটা আমার কাছে ফিরে আসে, অ্যাট দিস ডিস্টেন্স অফ দ্য স্কুল ইটসেলফ যে এত দূরে এসেও আমার ওটাই খালি বারে বারে মনে পড়ে।
On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school because they were so tremendously exciting. On the other hand মানে অন্যদিকে, I can remember আমি মনে করতে পারি, ভেরি ক্লিয়ারলি খুব স্পষ্টভাবে বা খুব পরিষ্কারভাবে মনে করতে পারি, দ্য জার্নিস আই মেড টু অ্যান্ড ফ্রম দ্য স্কুল, আমি যে স্কুলে যাওয়ার আশা করতাম, সেই যে যাত্রাপথ, সেইটা আমার খুব ভালোভাবে মনে পড়ে। বিকজ কারণ দে আর সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, কেননা সেগুলো ছিল সো ট্রিমেন্ডাসলি, এত ভীষণভাবে, ট্রিমেন্ডাসলি মানে দারুণভাবে বা প্রচণ্ডভাবে, ভীষণভাবে এক্সাইটিং মানে উত্তেজনাপূর্ণ বা রোমাঞ্চকর, তাই আমার সেগুলো মনে পড়ে, সেই যে জার্নিটা। তাহলে একদিকে তিনি বলছেন যে স্কুলের মেমোরি তার মন নেই, এমনকি স্কুল রুমটা কেমন দেখতে ছিল বা টিচারদের মুখগুলো কেমন ছিল সেটা তিনি মনে করতে পারছেন না। আর অন্যদিকে সেই স্কুলে পড়ার সময়ের কোন ঘটনাটা তার মনে আছে, স্কুলে যাওয়া এবং আসার যে জার্নি, ওই যে যাত্রা পথটা, তিনি যে যেতেন আসতেন, সেই ঘটনাটা তার মনে আছে। কেন না, ওই যে জার্নিস, ওগুলো তার কাছে খুব এক্সাইটিং ছিল, ভীষণ এক্সাইটিং ছিল, মানে উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর ছিল, তাই এটা তার ভীষণ মনে আছে সেই জার্নিটা। গ্রেট এক্সাইটমেন্ট ইজ প্রবাবলি দ্য অনলি থিং দ্যাট রিয়ালি ইন্টারেস্ট এ 6 year old বয় অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড। বলছে গ্রেট এক্সাইটিং মানে কি, ভীষণ উদ্দীপনা বা ভীষণ এক্সাইটমেন্ট, গ্রেট এক্সাইটমেন্ট ভীষণ উদ্দীপনা, ইজ প্রবাবলি মানে সম্ভবত দ্য অনলি থিং একমাত্র জিনিস, দ্যাট রিয়ালি ইন্টারেস্ট এ 6 year old বয়, যেটা সত্যিই ইন্টারেস্ট মানে আগ্রহী করে তোলে একটা 6 বছর বয়সী বাচ্চাকে। অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং এটা তার মনে গেঁথে যায়। যে কোনো একটা বাচ্চা কেন, একটা বড় মানুষদের মনেও যদি কোনো কিছু খুব রোমাঞ্চকর হয়, কোনো আগ্রহজনক কোনো ঘটনা হয়, তাহলে বা কোনো ভালো লাগার ঘটনা হয়, তাহলে সেটা তার প্রতি সে ইন্টারেস্টেড হয় এবং সেটা তার মনে গেঁথে যায়। আর একটা 6 year old বয়ের কাছে তো কিছু মনে থাকুক না থাকুক, যে জিনিসটা তার কাছে খুব এক্সাইটিং বলে মনে হচ্ছে, সেটা তার মনে গেঁথে যায়, সে সেটার প্রতি ইন্টারেস্ট ফিল করে, তাই সেটা তার মনে গেঁথে যায়। আমার বেলাতেও, দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল। আমার বেলাতেও, ইন মাই কেস মানে আমার ক্ষেত্রেও বা আমার বেলাতেও, দ্য এক্সাইটমেন্ট সেন্টার্ড অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল, বলছে আমার উত্তেজনার কেন্দ্রতে ছিল, সেন্টার কি, কোন জিনিসটাকে নিয়ে তার উত্তেজনা কেন্দ্রীভূত হয়েছিল, অ্যারাউন্ড মাই নিউ ট্রাইসাইকেল, আমার তিন চাকার সাইকেল, ট্রাইসাইকেল। এখন সাধারণত খুব বেশি ট্রাইসাইকেল দেখা যায় না, কিন্তু কোনো সিনেমা বা কিছুতে দেখবে সামনের দিকে একটা চাকা আর পিছন দিকে দুটো চাকা থাকে, সেটা বলা হয় ট্রাইসাইকেল। বলছে সেই ট্রাইসাইকেলটা ছিল তার এক্সাইটমেন্টের প্রধান কারণ। তাহলে হোয়াট ওয়াজ দ্য কজ অফ হিজ এক্সাইটমেন্ট, হোয়াট ওয়াজ দ্য মেন কজ অফ হিজ এক্সাইটমেন্ট, তার এক্সাইটমেন্টের মূল কারণটা কী ছিল, তাহলে হিজ নিউ ট্রাইসাইকেল ওয়াজ দ্য কজ অফ হিজ এক্সাইটমেন্ট, তার উত্তেজনার কারণ ছিল তার ওই নতুন 3 চাকার সাইকেলটা। Rode to school on it every day with my eldest sister riding on hers. বলছে আই রোড টু স্কুল, রোড মানে রাইডের পাস্টেন্স রোড, আমি চড়ে যেতাম, রাইড মানে চড়া আর কি, কোনো কিছুর ওপর, হর্স রাইডিং কথাটা তোমরা শুনেছ, রাইড মানে চড়া, সাইকেলে চড়ে যেতাম, টু স্কুল অন ইট, আমি এটার ওপর চড়ে প্রত্যেক দিন এভরিডে স্কুলে যেতাম। কার সঙ্গে, উইথ মাই এল্ডার সিস্টার, আমার এল্ডেস্ট সিস্টার, আমার বড় দিদির সঙ্গে, রাইডিং অন হার্স মানে সে তারটা চালিয়ে যেত আর আমি আমারটা, এইভাবে আমার সব থেকে বড় দিদির সঙ্গে সে তারটা চালিয়ে আর আমি আমারটা চালিয়ে স্কুলে যেতাম। তাহলে হু ইউজ টু গো টু স্কুল উইথ দ্য ন্যারেটর, কে ন্যারেটরের সঙ্গে স্কুলে যেত, তাহলে হিজ এল্ডেস্ট সিস্টার ইউজ টু গো টু স্কুল উইথ দ্য ন্যারেটর, তার বড় দিদি তার সঙ্গে স্কুলে যেত। নো গ্রোন আপস কেম উইথ আস,
And I can remember, oh, so vividly, how the two of us used to go racing at enormous speeds down the middle of the road, and then, most glorious of all, when we came to a corner, we would lean to one side and take it on two wheels. বলছে নো গ্রোনস আপ কেম উইথ আস। গ্রোনস আপ মানে বড়, যারা বড় হয়ে গেছে, মানে বড় কেউ, নো গ্রোনস আপ বড় কেউ, কেম উইথ আস মানে বড় কেউ আমাদের সঙ্গে আসতো না, বড়দের কেউ আমাদের সঙ্গে আসতো না। অ্যান্ড এবং আই ক্যান রিমেম্বার মানে আমি মনে করতে পারি, ও সো ভিভিডলি পরিষ্কারভাবে, ভিভিডলি মানে পরিষ্কারভাবে, স্পষ্টভাবে, কি স্পষ্টভাবে আমি মনে করতে পারি, হাউ কিভাবে, দ্য টু অফ আস মানে আমরা দুজনে, ইউজ টু কখন হয়, অতীতের প্রতিদিনের অভ্যাস বোঝালে। মাই গ্র্যান্ডমাদার ইউজ টু টেল মি স্টোরিজ, আমার গ্র্যান্ডমা আমাকে প্রতিদিন গল্প বলতো। ইউজ টু মানে অতীতে যে কাজটা রোজ দিন ঘটছে। এখানেও সে আর তার দিদি মানে ন্যারেটর আর তার দিদি রোজ দিন স্কুলে যেত এভরিডে, তাই এখানে ইউজ টু দেওয়া আছে। তার বলছে হাউ দ্য টু অফ আস ইউজ টু গো রেসিং, আমরা কিভাবে দুজন কি করতাম, রেস করতে করতে, প্রতিযোগিতা করতে করতে যেতাম অ্যাট এনর্মাস স্পিড, এনর্মাস মানে প্রচণ্ড, প্রচণ্ড গতিতে, দুর্দান্ত গতিতে যেতাম। কোথা দিয়ে, ডাউন দ্য মিডল অফ দ্য রোড, রাস্তার মাঝখান দিয়ে। অ্যান্ড দেন এবং তারপর, মোস্ট গ্লোরিয়াস অফ অল, এই সব কিছুর থেকে গ্লোরিয়াস মানে গৌরবময় বা উজ্জ্বলময় কোনটা ছিল, হোয়েন উই কেম টু এ কর্নার, যখন আমরা একটা কোণে আসতাম, রাস্তার কর্নার, উই উড লিন টু ওয়ান সাইড, লিন মানে ঝোঁকা, আমরা ঝুঁকে যেতাম একদিকে, অ্যান্ড টেক ইট অন টু হুইলস, আর দুটো চাকার ওপর তখন সাইকেলটা নিয়ে নিতাম। দেখবে বাচ্চা ছেলেরা যখন রেস করে বা বড়রাও যদি রেস করে, রেসে যদি গতি বেড়ে যায় এবং কোণের জায়গায় আসে, মানে পাহাড়ি অঞ্চলে যেমন কর্নারগুলো তৈরি হয় বাঁক, সেক্ষেত্রে এসে গেলে গোল মতো জায়গাটা, তখন সে কী হয়, গাড়িটা একদিকে ঝুঁকে পড়ে এবং তখন আর একটা চাকা উঠে যায় উপর দিয়ে। এই ঘটনাটা সে তখন অল্প বয়সী একজন ছেলে হলেও, দেখো হাউ ওল্ড হাউ ইয়ার্স ওল্ড ওয়াজ দ্য ন্যারেটার দেন, ন্যারেটার তখন কত বছর বয়সী ছিল, হি ওয়াজ দেন 6 years old, মানে 6 বছর বয়স ছিল, মাত্র 6 বছর। এদিকে ন্যারেটর বলছেন যে 7 বা 8 বছরের আগে কিছু ঘটনা স্পষ্টভাবে মনে রাখা কঠিন, কিন্তু দেখো এই যে জার্নিটা, ইট ওয়াজ ভেরি এক্সাইটিং টু হিম, এটা তার কাছে খুবই উত্তেজনাপূর্ণ ছিল। সো হি ক্যান ক্লিয়ারলি রিমেম্বার দ্য ইনসিডেন্ট, তাই সে এই ঘটনাটাকে পরিষ্কারভাবে মনে রাখতে পারছেন। দো হি ওয়াজ দেন অনলি 6 years old, যদিও তিনি তখন মাত্র 6 বছরেরই ছিলেন, তাও তিনি এটা মনে রাখতে পারছেন যে যখন তারা দুজনে যেতেন প্রচণ্ড গতিতে রেস করতে করতে মাঝখান দিয়ে যেতেন, এবং যখন ইট ওয়াজ দ্য মোস্ট গ্লোরিয়াস মুমেন্ট, কোনটা গ্লোরিয়াস মুমেন্ট ছিল সব থেকে, হোয়েন দে কেম টু এ কর্নার। হোয়াট ওয়াজ দ্য গ্লোরিয়াস মুমেন্ট বা গ্লোরিয়াস মেমোরি, কোনটা গ্লোরিয়াস মেমোরি ছিল তাহলে, হোয়েন দে কেম টু এ কর্নার, যখন তারা একটা কোণে আসতো, দে উড লিন টু ওয়ান সাইড অ্যান্ড টেক ইট অন টু হুইলস। এভাবে এখান থেকে উত্তর লেখা যাবে, কিন্তু উইটা তোমরা দেবে না, উইটার বদলে তোমরা কি দেবে, দে, উইয়ের বদলে দে। তারা বলছে আমরা, সে বলছে আমরা, তুমি কিন্তু তোমার ভাষায় যখন লিখবে তখন তুমি বলবে তারা, এভাবে তোমরা করবে। All these, you must realize, was in the good old days when the sight of a motor car on the street was an event, and it was quite safe for teeny children to go tricycling and whooping their way to school in the center of the হাইওয়ে। বলছে অল দিস, এই সমস্ত কিছু, ইউ মাস্ট রিয়েলাইজ তুমি অবশ্যই বুঝতে পারবে, ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ মানে পুরনো সুদিন, গুড ওল্ড ডেজ মানে পুরনো সুদিন, ভালো সময়,
কেননা when the sight of a motor car on the street was an event, যখন the sight of a motor car, একটা মোটর কারের দেখা মেলা on the street was an event, রাস্তায় একটা মোটর কারের দেখা মেলা একটা ঘটনা ছিল। মানে খুব বেশি মোটর কার তো তখন চলতো না, তখন সবে সবে 1800 সালের কথা, তখন খুব বেশি মোটর কার ছিল না, তাই বলছে মোটর কারের দেখা পাওয়া একটা ঘটনা ছিল। অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট সেফ ফর টিনি চিলড্রেন, তাই এটা কি হতো, বাচ্চা ছেলেদের কাছে খুব নিরাপদ ছিল টু গো ট্রাইসাইক্লিং, মানে 3 চাকার সাইকেল চালিয়ে যাওয়া, অ্যান্ড হুপিং, হুপিং মানে আনন্দে চিৎকার করতে করতে, সাইকেল চালানোর সময় প্রচণ্ড গতিতে যখন ছোটো ছেলেমেয়েরা যায় দেখবে তখন তারা একটা হই হই একটা মুখ দিয়ে আওয়াজ করতে করতে যায়। বলছে দেয়ার ওয়ে টু স্কুল, রাস্তা স্কুল যাওয়ার পথে, ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, মানে হাইওয়ের মাঝখান দিয়ে হই হই করতে করতে স্কুল যাওয়াটা তখন যথেষ্ট নিরাপদ ছিল। কেননা মোটর কারের দেখা পাওয়া একটা ঘটনা ছিল, মানে মোটর কার অত সহজে দেখা পাওয়া যেত না। তাহলে হোয়াই ইট ওয়াজ সেফ ফর চিলড্রেন টু গো ট্রাইসাইক্লিং অন রোড, কেন এটা নিরাপদ ছিল ফর চিলড্রেন, বাচ্চাদের জন্য, টু গো ট্রাইসাইক্লিং অন রোড, রাস্তা দিয়ে 3 চাকার সাইকেলে করে যাওয়াটা এতটা নিরাপদ কেন ছিল বাচ্চাদের জন্য। তাহলে ইট ওয়াজ সেফ ফর চিলড্রেন, এটা সেফ ছিল চিলড্রেনদের কাছে, বিকজ দেন, তখন মোটর কারস ওয়ার রেয়ার অন দ্য স্ট্রিট, কেননা তখন মোটর কার খুব রেয়ার ছিল, রেয়ার মানে দুর্লভ, যেটা খুব সহজে পাওয়া যায় না, মোটর কার তখন খুব কম ছিল অন দ্য স্ট্রিট, রাস্তায়, তাই এটা টিনি চিলড্রেনদের পক্ষে সেফ ছিল টু গো ট্রাইসাইক্লিং। So much then for my memories of kindergarten 62 years ago, বলছে তাহলে এই পর্যন্তই, সো মাচ দেন, দেন মানে তাহলে, সো মাচ এই পর্যন্তই, দেন তাহলে, ফর মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন, এটাই আমার কিন্ডারগার্টেনের স্মৃতি, 62 ইয়ার্স এগো, 62 বছর আগেকার আমার কিন্ডারগার্টেনের স্মৃতি এটাই। ইট ইজ নট মাচ, এটা খুব বেশি নয়, বাট ইট ইজ অল দেয়ার ইজ লেফট, যেটুকু আমার আছে এটাই সব, মানে আর কিছু তার মনে পড়ছে না, তার কিন্ডারগার্টেনের স্মৃতি আর কিছু তার মনে পড়ছে না, এটুকুই তার মনে পড়ছে, সেটুকুই তিনি এখানে বর্ণনা করেছেন কিন্ডারগার্টেনের স্মৃতি হিসেবে, মানে ছোটোবেলার মেমোরি হিসেবে। দেখো এবার আজকে আমরা অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 নিয়ে আলোচনা করব। আমাদের পুরো টেক্সটটা পড়া হয়ে গেছে। দেখো অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে এই সেন্টেন্সগুলোকে সঠিক ক্রমে সাজাও, মানে কোন ঘটনার 1 নম্বর, যেটা আগে ঘটেছে 1 নম্বর, পরেরটা 2 নম্বর, এভাবে 6টা সেন্টেন্স দেওয়া আছে, 6 নম্বর পর্যন্ত সাজাবে। দেখো প্রত্যেকটা সেন্টেন্সের মানে আগে আমি বাংলায় বলছি। দেখো, হি মেট সোফি ম্যাকডালেন হ্যাসেলবার্গ ইন 1911, 1911 সালে তিনি সোফি ম্যাকডালেন হ্যাসেলবার্গের সাথে তার দেখা হয়েছিল, মানে রোয়াল্ড ডালের মায়ের সঙ্গে তার দেখা হয়েছিল, মানে তার বাবার কথা বলা হচ্ছে। দে অ্যালং উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স মুভ টু রাডেয়ার ইন 1918, তারা সমস্ত পরিবারের সদস্যদের নিয়ে রাডেয়ারে চলে গিয়েছেন 1918 সালে। Harold Dahl became a successful shipbroker and set up a firm at Cardiff. Harold Dahl একজন সফল জাহাজ ব্যবসায়ী হয়েছিলেন এবং কার্ডিফে একটি খামার বাড়ি তৈরি করেছিলেন। দে ম্যারিড সুন আফটার, তারা শীঘ্রই বিয়ে করেছিলেন। হ্যারোল্ড ড্যাল লস্ট হিজ আর্ম হোয়েন হি ওয়াজ 14, যখন তার 14 বছর বয়স ছিল তখন হ্যারোল্ড ডল তার একটা হাত হারিয়ে ফেলেছিলেন, মানে হাত নষ্ট হয়ে গিয়েছিল। দ্য রাইটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ এ প্রসপারাস মার্চেন্ট, রাইটারের ঠাকুরদা একজন সমৃদ্ধশালী বণিক ছিলেন। তাহলে কোন ঘটনাটা আগে হবে, এইটা, দ্য রাইটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ এ প্রসপারাস মার্চেন্ট, রাইটারের গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা একজন সমৃদ্ধশালী বণিক ছিলেন, এটা হবে 1 নম্বর ঘটনা। তারপরে কোনটা হবে 2 নম্বর ঘটনা, তাহলে এই 5-এরটা, হ্যারোল্ড ড্যাল লস্ট হিজ আর্ম হোয়েন হি ওয়াজ 14, তার 14 বছর বয়সে তার হাতটা নষ্ট হয়ে গিয়েছে, তিনি তার হাতটা হারিয়ে ফেলেছিলেন। তারপরে কি হয়েছিল, তিনি একজন সফল ব্যবসায়ী হয়েছিলেন, মানে জাহাজের ব্যবসায়ী হয়েছেন। 3-এরটাই হবে 3, আমি এটা লিখি 1, 2,
তিনেরটাই 3 হবে, কেন বলেছে হ্যারোল্ড ডাল বিকেম এ সাকসেসফুল শিপ ব্রোকার অ্যান্ড সেট আপ এ ফার্ম অ্যাট কার্ডিফ। তারপরে 4এরটা কোনটা হবে, তার সাথে সোফি ম্যাকডালেন হ্যাসেলবার্গের দেখা হয়েছিল। তারপরের ঘটনা কি হয়েছিল, তারা শীঘ্রই বিয়ে করেছিলেন এবং তার অনেক পরের ঘটনা, তারা সবাই মিলে রায়ডারে চলে গিয়েছেন 1918 সালে। এবার দেখো অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছে। দ্য ন্যারেটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ, মানে ন্যারেটারের গ্র্যান্ডফাদার দাদু বা ঠাকুরদা ছিলেন, তিনি কি ছিলেন, তিনি কি ছিলেন এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, মানে বইয়েতে আর খানিকটা আছে, তোমাদের এখান থেকেই কমপ্লিট সেন্টেন্সটা করতে হবে। ন্যারেটার্স গ্র্যান্ডফাদার ওয়াজ, এখানে দেখো এই যে হিজ ওন ফাদার, মাই গ্র্যান্ডফাদার ওয়াজ, এবার বাকিটা তুমি দেবে ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট, এইটুকু শুধুমাত্র দিলেই হবে, তোমার পুরোটা দিতে হবে না, ওয়াজ এ ফেয়ারলি প্রসপারাস মার্চেন্ট। এবার কি বলেছে, হ্যারোল্ড ডাল হ্যাড লস্ট, হ্যারোল্ড ডাল হারিয়েছিলেন, কি হারিয়েছিলেন বা কি নষ্ট হয়েছিল, এই যে দেখো মাই ফাদার হ্যাড লস্ট, লস্ট পর্যন্ত দেবে না, তারপর বাকিটা অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14, হ্যাঁ অ্যান আর্ম হোয়েন হি ওয়াজ 14। তারপরে দেখো কি দিয়েছে, এ শিপ ব্রোকার ইজ এ পারসন হু, একজন জাহাজের দালাল বা জাহাজের ব্যবসায়ী হলো একজন ব্যক্তি, হু যে যে কি করে, এ শিপ ব্রোকার ইজ এ পারসন, এতটা দেওয়া আছে, এবার হু থেকে তাহলে তুমি পুরোটা লিখবে, হু সাপ্লাইজ দ্য শিপ উইথ এভরিথিং ইট নিডস হোয়েন ইট কামস ইনটু পোর্ট, এতটা খালি দেবে, যখন এটা বন্দরে আসে তখন যা দরকার হয় সে সব কিছু সরবরাহ করে। ইন দ্য কান্ট্রি ম্যানশন বিসাইড দ্য ভিলেজ অফ রাইডার দেয়ার ওয়ার, কান্ট্রি ম্যানশন মানে ওই অট্টালিকা, পল্লী অট্টালিকাতে কি ছিল, দেয়ার ওয়ার সেখানে আর কি ছিল, দেয়ার ওয়ার, দেখো দেয়ার ওয়ারের পর থেকে এবার দেবে মেনি একর্স অফ ফার্ম অ্যান্ড উডল্যান্ড, এইটুকু খালি, সেখানে অনেক একর খামার বাড়ি এবং বন ছিল। বোঝা গেছে কিভাবে করবে। এবার দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ হ্যাপি লিভিং ইন দ্য ইম্পোজিং ম্যানশন, তুমি কি মনে করো যে ওই অট্টালিকাতে ন্যারেটর খুব খুশিতে জীবন কাটাচ্ছিলেন, তোমাদের কি মনে হয় অট্টালিকার বর্ণনা শুনে, সেখানে তো সমস্ত কিছু ব্যবস্থা ছিল, ঘোড়ার গাড়ি, গরু, শূকর, মুরগি সবেতে ভর্তি ছিল সেই খামার বাড়ি, আর খড় বোঝাই কি বলে ঘোড়ার গাড়ি ছিল, সমস্ত কিছু ব্যবস্থা ছিল, অনেক একর জুড়ে জায়গাটা ছিল, পাশে বন ছিল, তাহলে আমাদের কি মনে হয় সেখানে, আমার কি মনে হয়, তোমাদের মনে হয় তো ন্যারেটর সেখানে খুশিতেই ছিলেন, আমারও সেটাই মনে হয়, তাই আমি উত্তরটা লিখেছি, দেখো ইয়েস, হ্যাঁ আই থিঙ্ক হি ওয়াজ হ্যাপি ইন দ্য ইম্পোজিং ম্যানশন, বলছে সেই অট্টালিকায় আমার মনে হয় তিনি খুশি ছিলেন, অ্যাজ যেহেতু দ্য ম্যানশন হ্যাড অল দ্য সাইন্স অফ হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি উইথ কমফোর্ট অ্যান্ড লাক্সারি, সেখানে সুখ এবং সমৃদ্ধির সমস্ত লক্ষণ ছিল, তার সঙ্গে কি ছিল, কমফোর্ট অ্যান্ড লাক্সারিও ছিল, কমফোর্ট অ্যান্ড লাক্সারি মানে আরাম এবং বিলাসিতাও ছিল, তাই মনে হয় তিনি হি ওয়াজ হ্যাপি দেয়ার, তিনি সেখানে খুশিতেই ছিলেন। ঠিক আছে, আজ তাহলে আমরা এত পর্যন্ত এই অ্যাক্টিভিটি আলোচনা করলাম, পরের ক্লাসে আমরা বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব।